আমরা শিলিগুড়ি ছেড়ে রওনা হচ্ছি আজকের আমাদের ডেস্টিনেশন বারামাংওয়ার দিকে। কি ঠান্ডা তৃষা বল, আমাদের মনে হচ্ছে যেন জমে যাওয়ার মতো অবস্থা। এখন এই নর্থ বেঙ্গলের সমস্ত জায়গাতেই খুব স্বাভাবিক কারণেই সিঙ্গেল ডিজিট টেম্পারেচার আমরা পাবো। ট্রিপল লেয়ার্ড ক্লোদিং পরতে হচ্ছে শিলিগুড়িতে, এই পাহাড়ে কি অপেক্ষা করছে জানি না। আমরা এর আগে বহুবারই এই তিনচুলে, ছোটামাংবা, পেশকের এই জায়গাগুলি ঘুরতে গেছি। একটা দুটো জায়গায় তো নাইট স্টেও করেছি, তবে বারামাংওয়াতে এই আমার প্রথম থাকা। আমরা যে হোমস্টেটিতে গিয়ে আজকে উঠবো সেটা মোটামুটি দেখাচ্ছে সেবক রোড হয়ে গেলে 2 ঘন্টা মতো সময় নেবে। আমরা শিলিগুড়ি থেকে বেরোনোর আগে এখানেই ব্রেকফাস্ট সেরে নিয়েছি, আমাদের আর দাঁড়ানোর দরকার পড়বে না। ডিস্টেন্স মাত্র 57 কিলোমিটার। কার্শিয়াং হয়ে গেলে প্রায় 3.5 ঘন্টা লেগে যাচ্ছিল, তাই ওই রুটটা নিলাম না। আকাশ আজকে বোধহয় একটু কুয়াশাচ্ছন্ন, পাহাড়ের স্তর বা অন্যান্য কিছু তো খুব একটা বোঝা যাচ্ছে না। আমাদের এই ট্রিপটা একটাই আশা যে আমরা একটু ভালো হোমস্টেতে থাকবো, এবং যেটা সবার ইচ্ছে থাকে নর্থ বেঙ্গলে এলে, সেটা হচ্ছে যাতে ভোরের দিকেও অ্যাটলিস্ট কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই। আমার তৃষার দুজনেরই বহুদিন পর এনজেপি স্টেশন আসা হলো। আমরা সাধারণত, তৃষা তো বেশ অনেকদিন পরই, আমাদের সাধারণত কাঞ্চনকন্যায় বেশি যাতায়াত করা হয়, তো শিলিগুড়ি জাংশনের অবস্থা এতটাও বেহাল নয়। এনজেপির এখন যা পরিস্থিতি দেখলাম, যারা আপনার এরকম একটু রাত্রিবেলা ট্রেনে এসে পৌঁছবেন, উপায় কি আছে? আপনি তো রাত 1:30-2 নাগাদ পাহাড়ে উঠতে পারবেন না। এবার আপনার ভরসা দুটো, যদি আপনি রিটায়ারিং রুম পেয়ে গেলেন তাহলে একরকম, যদি না পেলেন তাহলে সবাই যেটা করে থাকে এক্সিকিউটিভ লাউঞ্জ বা এসি ওয়েটিং রুম খোঁজে। সেখানে ধরুন ব্যবস্থাপনা যদি 100 জনের বসবার হয়, তার জন্য অপেক্ষা করে আছে 1000 জন। সেই সিনেমা হলের মতো বাইরে বোর্ড ঝুলিয়ে রেখেছে, হ্যাঁ হাউসফুল বলে বোর্ড ঝুলিয়ে রেখেছে। তো আমরা প্রায় আধ ঘন্টা ধরে স্টেশন তন্ন তন্ন খুঁজে ফেললাম, না একটা ভালো পাবলিক টয়লেটের ব্যবস্থাপনা, না কোনো বসবার জায়গা। এত মানুষ সারা দেশ থেকে এসে এনজেপি স্টেশনে আসেন, কোনো ফেসিলিটি নেই সেভাবে। বাইরেটা একদম এই কনস্ট্রাকশন কাজের জন্য মেসড আপ হয়ে আছে। একটা যে বাইরে এসে আপনি টোটো বা অটো ধরবেন, সেটার জন্য প্রায় মিনিট 15 হাঁটতে হচ্ছে প্ল্যাটফর্ম থেকে। খুব খুব মেসড আপ। মানে আমি তাই ভাবছি, এরকম একটা শহর, এখানে বাসে পৌঁছানোর জন্য রাস্তা খারাপ। বাগডোগরা এয়ারপোর্টটাও একটা বাস স্ট্যান্ডের মতো লাগে। এনজেপি স্টেশন এতদিন যেটা ভরসা ছিল, এবং এতদিন ধরে কিন্তু তার একটা গুণগত মান ছিল। জানি না কবে কনস্ট্রাকশন শেষ হবে। যারা পরিবারের সঙ্গে এরকম একটু অদ্ভুত টাইমে ট্রেন নেবেন ভাবছেন, দুবার ভেবে দেখবেন। ওই সমস্যা একটাই, তাদের যারা এইগুলো ঝামেলা নিতে চান না, ওই 4টে ট্রেন মাত্র হাতে, সেই উত্তরবঙ্গ, কাঞ্চনকন্যা, দার্জিলিং মেল এবং পদাতিক। এবং এই 4টি ট্রেনের জন্য আবার পশ্চিমবাংলা বা গোটা কলকাতার কয়েক কোটি মানুষ অপেক্ষা করে থাকে। তো সব মিলিয়ে একটা অদ্ভুত পরিস্থিতি। এবার শিলিগুড়ি আসার সময় এত ঝক্কি পোহাতে হয়েছিল, অবশেষে যখন সেবক ক্রস করে এইবার প্রথম পাহাড় দেখলাম, মন যে কতটা শান্তি পেল আপনাদের কি বলবো। আমরা যে গাড়িটি করে যাচ্ছিলাম, বা আমাদের এই গোটা ট্রাভেল যে প্ল্যানটা, সেটা সাজিয়ে দিয়েছিল ট্যুর কিংডম, যারা এই গোটা ট্রাভেল সিরিজটার স্পন্সারও। তাদের নাম্বার পেয়ে যাবেন ভিডিওতে এবং ডেসক্রিপশন বক্সে। চলতে চলতে আমরা সেবক পৌঁছলাম। করোনেশন ব্রিজের এখানটা একটু দাঁড়ালাম। এত ভালো লাগছে, আজকের আবহাওয়াটা অত্যন্ত মনোরম। এই দিকে কিন্তু অতটা কুয়াশা বা অন্যান্য সমস্যা নেই, ক্ল্যারিটি খুব ভালো আশপাশে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, দার্জিলিং মূল টাউনে 2 দিন কাটানোর পর তার কাছাকাছি কোন অফবিট জায়গাগুলি সহজে ঘুরে নেওয়া যায়, যাতে সেই জায়গাগুলি কভার করে আবার শিলিগুড়ি বা এনজেপিতে ড্রপ নেওয়া যায়। আমি সেই সমস্ত মানুষকে বলবো যে আপনারা এই জায়গাগুলিকে কনসিডার করে দেখতে পারেন। তাকদা, তিনচুলে, লামাহাটা, বারামাংওয়া, ছোটামাংওয়া, এই সব জাতীয় জায়গা দার্জিলিংয়ের মূল টাউন থেকে খুব সহজে পৌঁছে যাওয়া যায়। যানজট সেভাবে পাবেন না, এবং রাস্তার কন্ডিশনও কিন্তু খুব ভালো। এবার শিলিগুড়ি ছাড়বার পর যখন আমরা NH10 এসে পৌঁছলাম, বর্ষার সময় ঠিক এই রাস্তাটির যতটা বেহাল অবস্থা থাকে, এবার ঠিক ততটাই চমকপ্রদ অবস্থায় পেলাম। একেবারে কোথাও কোনো সমস্যা হয়নি।
আমরা যে রুটটি ধরে উঠছিলাম তার একটা মজা হচ্ছে তিস্তা বাজার অবধি মোটামুটি আপনি সমতলের রাস্তা পাবেন, তবে তিস্তা বাজারের পর থেকে বেশ খানিকটা চড়াই, তবে তাতে আপনার কষ্ট একটুও হবে না। ঘন অরণ্যে মোড়া এই রাস্তার প্রতিটি বাঁকে আপনার জন্য অপেক্ষা করছে মুগ্ধতা। চা বাগান, নদী, জঙ্গল, পাহাড় দেখতে দেখতে খুব অনায়াসেই আপনারা 2 ঘন্টার যাত্রাপথ অতিক্রম করে পৌঁছে যাবেন আপনাদের গন্তব্যে। এই শুরু হলো পেশকের টি এস্টেট। আমাদের হোমস্টে প্রায় এসেই গেছে, এখান থেকে আর মিনিট 5-10 নেবে। আর এই হোমস্টের আমাদের যাওয়ার পথে মেজর ভিউ পয়েন্ট বলতে এই তিস্তা রঙ্গিত নদীর মিলনস্থল যে দেখা যায়, লাভার্স মিট ভিউ পয়েন্ট, সেটা। এখানের পরিবেশটা আজকে দুর্দান্ত দুর্দান্ত, মানে কুয়াশা মেঘ তো নেই, আকাশও যেরকম পরিষ্কার, দারুণ ফ্রেশ হাওয়া, এত ভালো লাগছে আশপাশটা। আপনাদের একটু দেখিয়ে আনি। এতবার এসছি এই জায়গাটিতে, প্রত্যেকবার একই রকম ভালো লাগে। দেখুন শুধু কি অপূর্ব। মেন যেটা পেশকের রাস্তা, সেখান থেকে আমরা খানিকটা ভিতরে এলাম, এই 100-150 মিটার মতো। গাড়ি এখানেই ছেড়ে দিলাম। এই ড্রাইভার দাদাও আমাদের সঙ্গেই থাকবেন গোটা ট্রিপটায়। এখান থেকে কিন্তু তিনচুলে, তাকদা, লামাহাটা, গুম্বাজারা সব খুব কাছাকাছি, খুব সুন্দরভাবে ঘুরে দেখা যাবে। আর আমাদের আজকে থাকার জায়গাটা দেখাই, আর কি সামনে দেখা যাচ্ছে সেটা অবশ্যই দেখাতে চাই। এই রকম হচ্ছে কিছুটা জায়গাটা, হিমালয়ান টি কটেজ বলে বারামাংওয়াতে আমাদের থাকবার জায়গা। এবং আসবার পরেই সামনেই ঝকঝকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই যে গাছের ফাঁকে দেখুন, একটু ক্যামেরাটা নিচে করলেই বুঝতে পারবেন, পুরো ক্লিয়ার। আর এই যে সবুজ চাল দেওয়া বাড়িটি দেখছেন, এইখানেই আজকে আমাদের রাত্রি বাস হবে। এখানে বেশ সুন্দর একটা বসবার বেঞ্চ আছে। একদম হোমস্টেটার সামনে অবধি গাড়ি যায় না, নিচে পেশকের টি গার্ডেন্স দেখা যায়, সব কিছু খুব সুন্দর। হোমস্টেটার সেটিংটাই দুর্দান্ত, আশপাশটা পুরো সবুজ চা বাগান যত দূর আপনাদের চোখ যাবে। আর এখানটা এতটা নিরিবিলি, যেহেতু মেন রাস্তা থেকে বেশ খানিকটা ঢুকে এসে আমাদের এই হোমস্টেটা, তো কোনোই আওয়াজ শব্দ কিচ্ছু পাবেন না। আর প্রায় এটাকে একটা 360 ভিউ পয়েন্টও ধরা যায়, মানে এদিকেরও যেরকম ভ্যালিটা দেখা যাচ্ছে, আর এইখানটাতেও যদি তাকান, এদিকটাও কিন্তু অনেকটা ক্লিয়ার। এখানেও বোধহয় খাবার জায়গা আছে ওনাদের। এটা হচ্ছে হোমস্টের খাবার জায়গা। আমরা যেহেতু অনেকটা আগে এসে পৌঁছে গেছি, খুব স্বাভাবিক কারণেই এখনো আগের গেস্টরা চেক আউট করেননি, তো আমাদের খানিকক্ষণ অপেক্ষা তো করতেই হবে। চা বাগানের মাঝে কটেজে থাকা মানেই আমাদের অনেকের কাছে মনে হয়, বাবা এটা তো একটা বিরাট খরচ সাপেক্ষ জিনিস হতে চলেছে। তবে আজকের ভিডিওটা দেখলে এটুকু কথা দিতে পারি, আপনাদের সেই ভুল অনেকটা ভাঙবে। এখানে যে মানের ঘর, যে রেটে ওনারা প্রোভাইড করেন, তা সত্যি অনেকটা আপনাকে চমকে দিতে পারে। এই রকম সিঁড়ি দিয়ে দিয়ে নেমে আপনাকে কটেজগুলোতে পৌঁছতে হবে। খুব বেশি কিন্তু এখানে অ্যাকোমোডেশনের ব্যবস্থাপনা নেই, নতুন হয়েছে তো। আমার তো যেটুকু দেখছি, এদিকে একটা থাকার ঘর, এদিকে আরেকটা থাকার ঘর, টোটাল বোধহয় 2টো কটেজ। কি অপূর্বভাবে সাজানো, পাহাড়ের একবারে ঢালেই। এত সুন্দর হোমস্টে আমি বহুদিন পরে এসে থাকছি আর কি। এটার নাম হচ্ছে এভারেস্ট
আর এটার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই রকম কিছুটা, সম্ভবত আমাদের এটাই অ্যালটেড হবে, কনফার্ম করে তবেই ঢুকবো। কি দারুণ, যেরকম ঘরের ভিতরটা সুন্দর সেরকমই বাইরেটা। আর এই যে ব্যালকনি, এটা একটা ওই গোটা 360 ডিগ্রি আপনি এপাশ ওপাশ হাঁটতে পারেন, পুরো মাথাটা ছাউনি দেওয়া, এবং এই সামনে থেকে এই রকম সুন্দরভাবে একদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, একদিকে চা বাগান, গোটা ভ্যালির ভিউ, ওইদিকে নামচি, চারধাম, সিকিমের বিভিন্ন অন্যান্য পাহাড়ি জনপদগুলো দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর। হোমস্টেতে যে এই রকম ভালো মানের ঘর হতে পারে, এটা কোনো রকম কোনো রিসর্টের থেকে এক অংশও কম নয়। ঘরটার দুটো এন্ট্রি আছে, একটা ওদিক দিয়ে আর একটা এটা দিয়ে। একটা ঘরের ছোট্ট রুম ট্যুর দিয়ে দিই। এদিকে একটা স্টাডি ডেস্ক করেছেন ওনারা কাঠের, ইলেকট্রিক কেটেল আছে, চা কফি বানানোর সরঞ্জাম দিয়েছে, প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটারের বটল, টেবিল লাইটস, এগুলো তো আছেই। এখানে 4 জন অ্যাকচুয়ালি থাকতে পারে এই রুমটাতে, আমরা তো মাত্র 2 জন মানুষ। দুটো খুব পরিষ্কার পরিচ্ছন্ন বেডশিট দিয়ে বেডগুলোকে সাজানো, কাঠের বেড, ওই জন্য আরো প্রিমিয়াম লাগছে ঘরটাকে। আর এই যে জাতীয় ডেকর, ওয়াল ডেকর, এগুলো পাহাড়ের হোমস্টেতে খুব একটা হয়ই না। আর গোটা ছাদ, সেখানে অসংখ্য লাইট, পাইন কাঠের যেটুকু মনে হচ্ছে আর কি। আর ওপরের এই জায়গাগুলি দেখুন কি সুন্দর কাঁচ দিয়ে সাজানো, এত ভালো ইন্টেরিয়ার্স, এত পশ ইন্টেরিয়ার্স, দুর্দান্ত। আর এই রুমটার থেকেও বোধহয় ওয়াশরুমটা আরো ভালো। ওয়াশরুমটা পুরো ফুটবল খেলা যাবে, এত বড়। ওয়াশ বেসিনের সেকশন, ওয়েস্টার্ন টয়লেট, এদিকে স্নানের একটা জায়গা, কি বিরাট কি বিরাট, মানে না দেখলে বিশ্বাস করবেন না, অপূর্ব জাস্ট। আর রুম থেকে বেরিয়েই আপনারই প্রাইভেট ব্যালকনি, কারুর সঙ্গে শেয়ারিং এর ব্যাপার নেই, এরকম দুটো চেয়ার নিয়ে বসে সারাটা দিন কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। এত সুন্দর টি কটেজগুলো দেখলেন, এবার চলুন এখানে থাকা খাওয়া নিয়ে প্রতিজনের খরচটা বলে দিই। আমাদের যে ধরনের রুম দেখালাম সেখানে 2 জন থাকলে পার হেড খরচটা 2500 টাকা। এতে খাওয়া, 4 বেলার খাওয়া এবং থাকাটা ধরা। 3 জন যদি ফিট করতে পারেন এই রুমে তাহলে 2200 টাকা প্রতিজন, এবং 4 জন যদি থাকতে পারেন তাহলে 2000 টাকা প্রতিজন। মানে ভাবুন, 4 বন্ধু যদি এরকম একটি জায়গায় আসেন, 2 দিন থাকেন, মোটে খরচটা হবে 4000 টাকা। এতে আপনার এরকম বিলাসবহুল কটেজে থাকা এবং 4 বেলার খাওয়াটা কাভার্ড। সব দিকে কি ভালো না? আমরা এবার লাঞ্চ করতে যাব খানিকক্ষণের মধ্যেই, তারপর একটু বেরোবো সাইট সিইং করতে। আপনাদের এই হোমস্টেটির ব্যাপারে আরও একটা দুটো কথা একটু বলে দিই, যেটা আমাদের ভালো এবং খারাপ লেগেছে। ভালোর দিকে অবশ্যই বলবো, এখানে সেলুলার রিসেপশনটা ভালো। এতটা রিমোট এরিয়া হলেও এখানে কিন্তু জিও বা এয়ারটেল ভালো মতো চলছে, এবং ওনাদের যেটা ওয়াইফাই সেটাও ফাংশনাল ওয়াইফাই, তো সেটা নিয়ে প্রবলেম হওয়ার কথা নয়। আর রুমের মান, এই জিনিসগুলো তো আর বারবার বলছি না, আপনারা দেখলেনই। তবে 2-1টা জিনিস যেগুলো আমার মনে হলো ওনাদের একটু শুধরে নেওয়া দরকার, সেগুলোও বলে দিই। সেটা হচ্ছে ব্ল্যাঙ্কেট আছে, কিন্তু ব্ল্যাঙ্কেটে কোনো কাভার নেই। আমি ওনাদের বললাম আর কি, এটা করা উচিত হাইজিনের ক্ষেত্রে। দ্বিতীয়ত হচ্ছে ওনারা কোনো কিট ব্যাগ মতো দেয় না এখানে, কিটটা দেওয়া প্রয়োজন। এতটা রিমোট লোকেশন, এমন অ্যাটলিস্ট বেসিক্যালি টুথব্রাশ, টুথপেস্ট, কি বডি ওয়াশ, এগুলো এক্সপেক্টেড ফ্রম আ রিসোর্ট অফ দিস কাইন্ড। আর তৃতীয়ত যেটা আমার বলবো মেজার ডাউনার, আমি জানি না ওনারা পরে রেকটিফাই করবে কিনা, এখনও কিন্তু রুম হিটারের কোনো প্রভিশনই নেই, মানে আপনি টাকা দিয়েও নিতে পারবেন না। আমাদের এখানে আসবার পরে এই দুপুর থেকেই যেন মনে হচ্ছে টেকা যাচ্ছে না আর কি, এতটা ঠান্ডা। তো রুম হিটারটার একটা প্রয়োজন ছিল, কিন্তু সেটা আনফর্চুনেটলি নেই। কি সুন্দর দেখুন ওনাদের বসবার এবং খাবার জায়গাটাই কি দারুণভাবে সাজানো। গোটা হোমস্টেটাই এত অ্যাস্থেটিক্যালি সাজানো, না কি বলবো, প্রতিটা অংশ দেখাবার মতো, দারুণ। আমাদের খাবারও রেডি দুপুরের, আর এখান থেকে কিছুটা ভিউ এই রকম, সামনের গ্রিন ভ্যালি। সাদা ভাত, ডাল, এদিকে আলু ভাজা দেখতে পাচ্ছি। এই দুটো পটে একটু চেক করে নি কি আছে, সম্ভবত একটা এখনো ভেজ সবজি থাকবে। হোমস্টেতে যেরকম হয়, দুপুরে আছে এগ কারি, আর এখানে আর একটা ভাজি টাইপের প্রিপারেশন আছে। খাবার কিন্তু আমরা খুব ভালোই খেলাম, ঘরোয়া হালকা রান্না। তবে দেখুন, আমি হোমস্টের খাবারকে বিরাট একটা কিছু সার্টিফিকেশন করতে পারবো না, কারণ আমার মনে হয় কাউকেই যদি কিছু চাপিয়ে দেন
সেটা কখনোই বেস্ট ওয়ে অফ লজিং হতে পারে না। এখানে ওনাদের হোমস্টেতে ওই সেট মেনু, রাতে চিকেন, দুপুরে ডিম, সবজি এর মধ্যেই। তবে হ্যাঁ, যা খাবার ছিল সেগুলো ভালো ছিল, এটুকু বলতে পারি। আমার তো মনে হয় যে কোনো জায়গাতেই আপনি টাকা বেশি নিতে পারেন, তবে লোককে অ্যাটলিস্ট জানা উচিত যে সে ডিমের জায়গায় মাছ খেতে চায় কিনা, মাংস খেতে চায় কিনা, তবেই না রিসর্ট হচ্ছে। নইলে তো সেই বাড়ির সেট মেনুর মতো লাগে ব্যাপারটা। আমরা এবার আমাদের এই গাড়িটি করে ঘুরছি, বোলেরো গাড়ি, দুর্দান্ত গাড়িটা। এই পাহাড়ের এই রকম টেরেন, এরকম রাস্তার জন্য একদম আইডিয়াল। আমরা যাচ্ছি গুম্বাদারার ওখান থেকে অরেঞ্জ গার্ডেন্স দেখবো হচ্ছে ছোটা মাংবার দিকে, দিয়ে টুকটাক কিছু আমাদের কেনাকাটি আছে সেগুলো করে আবার হোমস্টে ফিরবো। এখন বাজে ঘড়িতে ধরুন না দুপুর 3টে, আশা করি 5টার মধ্যে হয়ে যাবে। যারা চান আরেকটু এগিয়ে গিয়ে লামাহাটা দেখতে পারেন, বাট লামাহাটা আমি এতবার গেছি, ইচ্ছে করেই আর এবার আর যাচ্ছি না। আমি প্রতিটি মানুষকে বলি যারা দার্জিলিংয়ের অফবিটে কোথাও একটি জায়গাতে গিয়েও থাকবেন ভাবছেন, তাদের অবশ্যই উচিত তিনচুলেকে বেছে নেওয়া। আমরা যেরকম বাড়ামাংবায় থেকে তিনচুলে ঘুরতে এসেছিলাম, অনেকে ছোটা মাংবা থেকে তিনচুলে ঘুরতে আসেন, তবে দার্জিলিংয়ের অফবিট গ্রামগুলির মধ্যে আমার মনে হয় সব থেকে বেশি যেখানে নেচার আপক্লোজ পাবেন সেটা হচ্ছে তিনচুলে। এখানের চা বাগান থেকে আপনার আশেপাশের যে পার্বত্য অঞ্চলের ভিউ পাবেন তা সত্যিই আপনাকে মানে কি বলবো আর কি মুগ্ধ করতে বাধ্য। সবুজ চা বাগান, আশপাশে পরিষ্কার ঝকঝকে রাস্তা, দারুণ দারুণ এখানেও কিন্তু থাকবার আস্তানা আছে। তাই আপনারা যারা 2 নাইট 3 ডেজ নিয়ে আসছেন তারা বড়া মাংবা বা ছোটা মাংবাতে একটি দিন কাটিয়ে অবশ্যই কিন্তু একটি দিন তুলে রাখবেন তিনচুলে ঘোরবার জন্য। তিনচুলে আমার তো বোধহয় গোটা এই অফবিট দার্জিলিং সার্কিটের সব থেকে প্রিয় জায়গা। তিনচুলে আমার যে কটা অফবিট জায়গায় আমি ঘুরতে গেছি তার মধ্যে প্রথম 3-এ রাখবো। শিটংয়ের পরেই যদি আমার কোনো জায়গা অফবিট জায়গাগুলির মধ্যে ভীষণ প্রিয় হয় সেটা হচ্ছে তিনচুলে, এবং তার কিছু নিদর্শন হচ্ছে এই রকম দিগন্ত বিস্তৃত অরণ্য, চা বাগান আর খোলা খোলা, মানে তিনচুলে গ্রামটিকে ঘিরে প্রচুর হোমস্টে হয়েছে ঠিকই, কিন্তু ক্লাটার্ড নয় একদমই। মানে এক জায়গায় প্রত্যেক কটা হোমস্টে কনসেন্ট্রেটেড, ব্যাপারটা একদমই সেরকম নয়। খুব খুব সুন্দর আশপাশটা। আমরা যেরকম বাড়া মাংবাতে আছি, আপনাদের ছোটা মাংবাতেও একটা হোমস্টে দেখাই যেখানে ট্যুর কিংডমের সঙ্গে এলে আপনারা অ্যাকোমোডেশন এক্সপেক্ট করতে পারেন। ছোটা মাংবাতে আমরা আগেরবার দার্জিলিং ব্লসম ইকো ট্যুরিজমে ছিলাম, সেই ভিডিওটাও আপনারা অনেকে দেখেছেন। আরেকটা প্রপার্টি, এটা হচ্ছে গো গ্রিন বলে, এখানে অনেক গেস্ট এসে থাকেন। আবারও খুব নিরিবিলি নির্জন একটা পরিবেশের মধ্যে গড়ে ওঠা হোমস্টে। আপনাদের একটু দেখিয়ে আনি এনাদের একটা রুম। এখান থেকে নিচে গেলেই অরেঞ্জ গার্ডেন, যেখানে মূলত আমরা যাচ্ছি। এরকম কটেজ প্যাটার্নের আর কি, পরপর দেখছি গোটা 3-4 কটেজেস আছে। সুন্দর বাইরেটা, যেখানেই কটেজ দেখি খুব ভালো লাগে। আবার নিচে ওনাদের এরকম আবারও আর একটা নতুন সেকশন দেখছি, এটাও খুব সুন্দর। আর সামনেই ভ্যালির ভিউ, এইদিকেই কাঞ্চনজঙ্ঘাও সকালবেলা দেখা যায়। এখন তো অনেকটা কুয়াশায় ঢেকে গেছে, অতটা বুঝতে পারবেন না। কমপ্লেক্সটা বেশ সুন্দর। ये नीचे वाला भी इन्हीं का है ना? हाँ, अच्छा, सुंदर है। हाँ, ये एक एक करके और देख लेते हैं। কটেজের রুমগুলো খানিকটা এরকম, ভিতরটা ওই পাইন কাঠেরই সাজসজ্জা, লাইটস আছে, ডাবল বেড আছে, 4 জন মানুষ থাকতে পারে, বড় জানালা, সামনে নিজস্ব বসবার একটা জায়গা কটেজগুলিতে, এই রকম কিছুটা, ফুলের বাগান, কি অপূর্ব আশপাশটা। আর লাগোয়া ওয়াশরুমটা দেখাই, এটা লাগোয়া ওয়াশরুম, ছোটোর ওপর
তবে হ্যাঁ, যদি আমাকে বলেন আমাদের হোমস্টে না এই হোমস্টেটা, যদি বাজেট কনস্ট্রেন্ট না থাকে অবশ্যই বারামাংলাতে আমরা যেখানে উঠেছি সেখানেই থাকার চেষ্টা করবেন। এটা একটা সেকেন্ড অপশন, যারা দুদিন দুটো জায়গায় থাকতে চান তাদের জন্য ভালো হতে পারে। আর এই নিচের যে অ্যাকোমোডেশন টাইপসগুলো দেখাচ্ছিলাম তার মধ্যেও একটা দেখাই, এগুলো আরও নিউলি বিল্ড, এগুলো আশা করি অনেকটা ফ্রেশ হবে। নিচের অ্যাকোমোডেশনে এই রকম কিছুটা ফেসিলিটি, এই ঘরগুলো আরও অনেক ফ্রেশ, অনেক ঝকঝকে পরিষ্কার, একদম নতুন। এখানেও তাই, 4জন বড় মানুষ এই রুমগুলিতে কিন্তু অনায়াসে থাকতেই পারে। আর এখানে টয়লেটটাও বেশ সুন্দর, বাইরে একটা বেসিনের সেকশন আর এদিকে বেশ টাইলস দেয়া একদম নতুন টয়লেট। যদি ছোটা মাংমাতে থাকতেই হয় আমি সাজেস্ট করবো এই নিচের অ্যাকোমোডেশনগুলো বলবেন, এগুলো কিন্তু কম্প্যারিটিভলি অনেকটা আমার বেটার লাগলো। এবং এখান থেকে সামনের ভিউটাও অনেকটা আনঅবস্ট্রাক্ট, কটেজের সামনে বসবারও কিন্তু ফেসিলিটিস আছে। আপনারা জানেন এই ডিসেম্বর জানুয়ারি মাসটা উত্তরবঙ্গে কমলা লেবুর সিজন। এই ছোটা মাংবা গ্রামটিতেও কিন্তু শিটংয়ের মতো অতটা না হলেও এখানেও কমলা লেবুর ফলন হয়। এই যে গাছগুলি দেখছেন, রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, একদম আমাদের পাশে প্রচুর থোকো থোকো কমলা লেবু ছোট ছোট ফুটে আছে। আর ছোট ছোট কমলা লেবুর গাছ শিটংয়ে যেরকম ভর্তি, এখানে তুলনামূলকভাবে একটু কম। এই গাছটায় দেখুন আমার সামনে কত ফলন হয়েছে। আর এই যে রাস্তাগুলি দিয়ে আমরা যাচ্ছি সবই কিন্তু কানেক্টেড, মানে আমরা ওই লোকচু বাজার থেকে যে তিনচুলের দিকে উঠলাম, তারপরে কিন্তু আমরা ওই ভিতর দিয়ে ছোটা মাংবা গেলাম, আবার আমরা ফিরে যাচ্ছি আমাদের হোমস্টেতে বারামাংবার দিকে। একটা নিলাম বেসিক্যালি, খুব ভালো লাগে আমার। এই দার্জিলিংয়ের অফবিটগুলো ভীষণ ভীষণ অ্যাপিল করে। আর সব থেকে যেটা মজার ব্যাপার হচ্ছে, এখানেও দেখুন, এখানেও কিন্তু প্রচুর হোমস্টে আছে, কিন্তু একেবারেই ক্লাটার্ড নয়, মানে সুন্দরভাবে প্ল্যান করে এই গ্রামীণ বসতিগুলো এখানে লোকাল মানুষজন বানিয়েছে। টুরিস্টরাও আসছে, প্রকৃতির জায়গায় আছে, কমলালেবুর গাছ, উঁচু উঁচু পাহাড়, চারিদিকে ফুল ফুটে আছে। শীতকালটায় না পাহাড়টা সত্যি ভীষণ ভীষণ মনোরম লাগে। সেদিন এই সমস্ত সাইট সিইং কমপ্লিট করবার পর আমার এবং তৃষার মনে ইচ্ছে জাগে মেন টাউন দার্জিলিং ঘুরতে যাওয়ার, ওই দার্জিলিংয়ের ক্রিসমাস ভাইব দেখার। তাই সেদিন আমরা বিকেলবেলা হোমস্টেতে ফিরে না গিয়ে এই ড্রাইভারের হেল্প নিয়ে পৌঁছে যাই দার্জিলিং মেন টাউন, যা খুব একটা দূরে একেবারেই নয়। বারামাংওয়া, লামাহাটা, পেশক এইসব জায়গা থেকে ওই বড়জোর 1.5 ঘন্টা সময় লাগে। আমরা সেদিন ওই আলো পড়ে যাওয়ার পর দার্জিলিংয়ে পৌঁছই এবং রাত্রিবেলা আর বারামাংওয়াতে ফেরার সুযোগ হয়নি। আমাদের পাগলামি ভাবুন, দার্জিলিংয়ে একটি হোটেল নিয়ে রাত কাটিয়ে আমরা দারুণ এনজয় করি দার্জিলিংয়ের ক্রিসমাস ভাইব, যার আলাদা করে কোনো ভিডিও আমি আর তুলিনি, কারণ দার্জিলিং নিয়ে লাস্ট কয়েক মাসে প্রচুর কাজ আপনাদের সামনে রেখেছি। আমরা নিজেরা ঘুরে এনজয় করে সময় কাটিয়েছিলাম দার্জিলিংয়ের ব্যাপারে তো আর নতুন করে কিছু বলার নেই। তবে হ্যাঁ, আসবার পথে কাঞ্চনজঙ্ঘার যা রূপ পেলাম এই লামাহাটার রাস্তায়, তা সত্যি মনে থাকবার মতো। লামাহাটা থেকে এরকম কাঞ্চনজঙ্ঘা কখনো দেখিনি। এই কটেজে আমাদের একটা দিন খুব খুব ভালো কাটলো, দারুণ এনজয় করলাম, দারুণ ব্যবস্থাপনা ছিল, খাবার দাবারও যেরকম হয়ে থাকে হোমস্টেতে সেরকমই পেয়েছি। আমাদের কোনো কমপ্লেন্টের জায়গা নেই। এই জায়গাটি নতুনভাবে এক্সপ্লোর করলাম। এতবার উত্তরবঙ্গে এসেও বারামাংওয়াতে তো এর আগে কখনো থাকিনি, তো আমাদের কাছে একটা খুব ভালো লাগার জায়গা হয়ে থেকে গেল এই বারামাংওয়া। আজকে আমরা এখান থেকে রওনা হচ্ছি শিটংয়ের দিকে। তবে মূলত এবার শিটংটা যাচ্ছি অন্যান্য সব অফবিট জায়গাগুলিকে সরিয়ে রেখে, তার কারণ হচ্ছে কমলালেবুর বাগান দেখতে। এই সময় শিটং যারা আসবেন জানুয়ারির শেষ অবধি, কমলালেবুর ফলনের জন্য দুর্দান্ত লাগে গ্রামটি। শিটং কিন্তু বাঙালির কাছে পরিচিতি পেয়েছিল এই কমলালেবুর গ্রাম হিসেবে, এবং সেই কমলালেবুর
আসল যে সিজন সেই সময় যদি যান, শিটং তখন একটা অন্য রূপে ধরা দেবে আপনাদের কাছে। ডিসেম্বর এবং জানুয়ারি মাসটার বেশ অনেকটা সময় উত্তরবঙ্গে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে কাটিয়েছি। একটা বিরাট ট্রাভেল সিরিজের সবে সূচনা হলো আজকে। একটু খারাপ লাগছে যে অবশ্যই আপনাদের এই হিমালয়ান টি কটেজের ইভিনিং স্ন্যাক্স, ডিনার বা ব্রেকফাস্টটা আলাদা করে দেখাতে পারলাম না। ব্রেকফাস্টে ওনারা পুরি সবজির অ্যারেঞ্জমেন্ট রেখেছিল, যেটা খেয়ে আমরা সেদিন রওনা হয়েছিলাম। ইভিনিং স্ন্যাক্স হিসেবে ওনারা ওই কফি বা চায়ের সঙ্গে আপনাদের ভেজ পকোড়া দিয়ে থাকে। রাত্রিবেলা রুটি বা ভাত নিতে পারেন, তার সঙ্গে চিকেন এবং সবজি থাকে, যেরকম হয়ে থাকে। তবে হ্যাঁ, এই ট্রাভেল সিরিজটার মাঝে মাঝে কিন্তু অন্যান্য জিনিসও আপনাদের দেখাতে পারি, নইলে অবিরাম উত্তরবঙ্গ দেখিয়ে গেলে হয়তো আপনারাও বোর ফিল করতে পারেন। অনেক বড় একটা ট্রাভেল সিরিজ, ভ্রমণ সঙ্গী পাল্টে যাবে, টাইম লাইন পাল্টে যাবে, কিন্তু এই সিরিজ চলতে থাকবে। আগামীর এপিসোডগুলো যারা দেখতে চান এবং অ্যাজ আ হোল ট্রাভেল সিরিজের সঙ্গে যুক্ত থাকতে চান, তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং আজকের ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না।